এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে মিনিমাম ২-৩টা প্রশ্ন থাকবেই এবং এই চ্যাপ্টার থেকে আমি স্থানাঙ্ক জ্যামিতি শুরু করতেছি। সরলরেখা, বৃত্ত এবং কণিক। এই ৩টা অধ্যায় সেই ভালো করবে যার হচ্ছে অপশন টেস্টে দক্ষতা থাকবে বা চিন্তাভাবনা করার দক্ষতা থাকবে এবং আরেকটা কাজ সেটা হচ্ছে কি সূত্রগুলা এপ্লাই করা শিখতে হবে, বুঝতে হবে। এত কঠিন কিছু না। এগুলো আমরা 9-10 এ বেসিক দিয়ে আমরা করার চেষ্টা করব। নতুন কিছু সূত্র এড হইতে পারে। জাস্ট এগুলো একটু মাথায় রাখলেই এনাফ। আমি তোমাকে বুঝাই। যেমন প্রথম একটা পার্ট এখান থেকে মাঝে আসে, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক। জানো যে কার্তেশীয় বলতে আমরা বুঝি এক্স কমা ওয়াই এবং পোলার বলতে বুঝি আমরা আর কমা থিটা, আর তো কিছু না। এবং এর একটা শর্ত আছে যে সূত্র আর কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ছিল এবং আরেকটা ছিল কি থিটাটা। থিটা ছিল tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ঠিক আছে? এবং এটা ভেরি করে। এটা ছিল প্রথম চতুর্ভাগের জন্য। এবং দ্বিতীয় চতুর্ভাগ মানে কি বলতো? যদি চিত্রটা আমরা আঁকি একটু সহজ হয়ে যায়, ধরো এখানে একটা বিন্দু অবস্থান করতেছে। তাহলে কোণগুলো তো আমরা এই পজিটিভ এক্স অক্ষের সাথে চিন্তা করি। তো এটা কি 180 থেকে কম না? তাহলে কি করবো আমরা? এই যে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স দিয়ে দিলাম। আর যদি তৃতীয় কোয়াড্রেন্ট হয়, খেয়াল করো সেটা কিন্তু 180 থেকে বেশি। তাহলে ওই ক্ষেত্রে হয়ে যাবে পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর যদি চতুর্থ হয়ে যায়, ওই ক্ষেত্রে একদম প্রথমটার মতোই জাস্ট এটা মাইনাস সাইন দেবো, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর তো কোনো কাজ নেই। এটি ছিল প্রথম কথা। তাহলে মেন সূত্র এই দুইটা এবং আরেকটা সূত্র ছিল যে এক্স ইকোয়াস টু হচ্ছে কি আর কস থিটা এবং ওয়াই সমান সমান হচ্ছে আর সাইন থিটা। তোমার ম্যাথগুলোতে দেখতে হবে, যদি কোনো একটা ম্যাথ এরকম পাও যে শুধুমাত্র কস থিটা আছে, তাহলে আমি এক্স আনতে পারবো কখন? যখন কস থিটার সাথে আমি একটা আর গুণ দিতে পারবো, তাই না? তো এই কথাগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই শিখবো এখন। দেখো সহজ কথা, কঠিন না। এবং এখানে এটা বলে রাখি যে এই যে মানগুলো, এই মানগুলো তো সহজ, আমরা মোটামুটি জানি। এই মানগুলো অ্যাটলিস্ট আমাদের মুখস্থ রাখতে হবে যেন ভাবতে না হয় যে জিনিসটা কোনটা কি। তো চলো, কোন একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এত, পোলার স্থানাঙ্ক কত এটা চাইছে। তো এটা মানে কি এক্স ওয়াই। তাহলে আমাকে বের করতে হবে আর আর থিটা। তাহলে আর মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা তো পড়ছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এখান থেকে তো এটা আসে। তো এটা আমাদের মাথায় একটু আনা লাগবে। আচ্ছা, তাহলে এক্স এর মান কত? রুট থ্রি। তাহলে এক্স স্কোয়ার কত? ফোর, সরি থ্রি। আর এটা হচ্ছে ওয়ান, অর্থাৎ কত? রুট ফোর, টু পেয়ে গেলাম। এখন চিন্তা করবা অ্যাঙ্গেলটা কত, কোন কোয়াড্রেন্ট। আমরা যদি কোয়াড্রেন্ট চিন্তা করি, এটা তো প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে কি মাইনাস প্লাস, এটা হচ্ছে কি প্লাস মাইনাস, এটা একটু মাথায় রাখা লাগবে। তাহলে যেহেতু এটা দুইটাই পজিটিভ, ভুজ এবং কোটি, সো প্রথম কোয়াড্রেন্ট। আর প্রথম কোয়াড্রেন্ট থিটা কি ছিল? tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ওয়াই তো কোটি বোঝায়, তাহলে ওয়ান বাই রুট থ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। 30 মানে কি পাই বাই সিক্স। তাহলে উত্তর এসেছে 2, পাই বাই সিক্স। এখন তুমি যদি চিন্তা করো এই ম্যাথটা, তো এই ম্যাথটা কি বললো যে এটা কি আর কমা থিটা, এবার এই টাইপই তো আছে। আর থিটা দিয়ে কিন্তু হয় পোলার সমীকরণ, কার্তেশীয় চাইছে। দুইটা জিনিস চিন্তা করতে হবে। এখানে ত্রিকোণমিতির একটা সূত্র চলে আসবে যে সাইন টু থিটা। সাইন টু থিটা বলতে আমরা জানি টু সাইন থিটা কস থিটা। তাহলে এখন চিন্তা করো তো, আর স্কোয়ার ইন্টু টু সাইন থিটা কস থিটা আমি লিখে দিলাম, আর এখানে হচ্ছে টু এ স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে টু টু ভ্যানিশ। তাহলে এখানে তো দুইটার গুণাকার আছে। তাহলে আমি কিন্তু বলতে পারি আর সাইন থিটা, আরটা বলতে পারি আর কস থিটা। আর এখানে হচ্ছে কি এ স্কোয়ার আছে। সো এই যে আর সাইন থিটা, এই যে আর কস থিটা, এই দুটো যদি চিন্তা করো, তাহলে আর সাইন থিটা মানে কি আমরা জানি না ওয়াই, আর আর কস থিটা মানে কি জানি তো এক্স। তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার। এবং আমি এখানে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু সবাই ভুলে যাই। এই এক্স ওয়াই ইকুয়ালস টু যদি কোনো কারণে সামথিং থাকে, এটাকে আমরা বলি হচ্ছে কি অধিবৃত্ত। কি বলি? অধিবৃত্ত। এটা যেন ভুল না করি, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট এমসিকিউ দুইটাই। তো আমরা এগুলো কি কনভার্ট করে শিখতেছি। শেখার পরে তোমার একটাই দরকার যে প্র্যাকটিস করা, কিচ্ছু লাগে না। প্রত্যেকটা পরীক্ষায় এডমিশনে চান্স পাওয়ার জন্য কিন্তু বেশি লাগে না, 60% নাম্বার ইজ মোর দেন এনাফ। একসাথে চিন্তা করলে 60 থেকে 65%। বাট এটা পাওয়ার জন্য আমার প্র্যাকটিসের পাশাপাশি যে কী কী পড়ছি এগুলো চর্চা করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো এই ম্যাথটা আমরা কিন্তু অলরেডি করে ফেলছি। পোলার মানে কি আর কমা থিটা। তাহলে এই দুটো দিয়েছে, কার্তেশীয় চাইছে এক্স এবং ওয়াই। তাহলে এক্স মানে কি জানি? আর কস থিটা, অর্থাৎ আর এর মান ছিল রুট টু, আর কস কত হবে 45।
তাহলে √2 cos 45, মানে কি 1/√2, দেখো 1 চলে আসলো। আর তুমি যদি y চিন্তা করো, y মানে কি ছিল, y মানে ছিল √2 sin 45, অর্থাৎ এটাও খেয়াল করে দেখো যে 1ই আসবে। তাহলে আলটিমেটলি উত্তর কত, 1,1, যেটা অপশনের নাই। এবং রাশি এবার যদি এরকম মনে হয় যে তুমি একটা উত্তর করলা, উত্তরটা হচ্ছে অপশনে নাই, সেটা কখনোই দেখানো যাবে না। আর যদি দুইটা উত্তর থাকে কোন একটা প্রশ্নের, দুইটা দাগাই দিয়ে চলে আসতে হবে, একটা কখনোই দাগানো যাবে না। কথা বুঝছো? আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা দেখে কিন্তু ভয় পাওয়ার মতো যে এত বড় ম্যাথ, বাট আমি তোমার যে বেসিকটা বলছিলাম, পোলার এবং কার্তেশীয়, তুমি যদি বুঝো আটকাবা না। কেন আটকাবা না? আমি একটা কথা বলছিলাম যে আমরা কিন্তু যদি r cos থিটা পাই, তো এটার বদলে কিন্তু x বলতে পারি, বা r sin থিটা পেলে আমরা বলতে পারি y। খেয়াল করো যে এখানে যদি একটা r থাকতো, তাহলে আমি দাবি করতে পারতাম এটা মানে হচ্ছে কি x। আর কি এমনি এমনি আনতে পারবো, নাকি দুই পাশে গুণ দিতে হবে? অবশ্যই দুই পাশে গুণ দিতে হবে। তাহলে 6r4 sin থিটা ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি 4r মাইনাস 4 cos থিটা, সরি r cos থিটা। মানে কি আমরা দুই পাশে r দ্বারা গুণ করলাম। এখন এই যে এটা, ধরো আমি r কিউব রাখলাম, এখানে হচ্ছে r sin থিটা রাখলাম, আর এখানে থাকলো হচ্ছে 4r, এখানে থাকলো হচ্ছে r cos থিটা। তো প্রথম কথা হচ্ছে আমরা এমসিকিউ গুলো কিন্তু আইডিয়া করতে পারি। r মানে কি √x² প্লাস y²। দেখো এই যে এটা কিন্তু আছে, এটা মানে তো x, সো এটা কিন্তু উত্তর একটা সুযোগ আছে, তাই না? এখন আমরা একটু চেক দিই এটা আসলে উত্তর কিনা। আচ্ছা, আর মানে কি ছিল √x² প্লাস y²। তো এটা যদি আমরা হোল কিউব দিয়ে দিই, তাহলে বিষয়টা কি এটা হয়ে যাচ্ছে না? দেখছো আমি এ নাম্বারটি কেন উত্তর বোঝানোর ট্রাই করতেছি। আর এখানে হচ্ছে r sin থিটা আছে, এটা মানে তো y। তাহলে এটা উত্তর ছাড়া কি আর কোনো কিছু সম্ভাবনা আছে? না। তাহলে কি কাজ করলাম? তুমি যখন দেখবা এই প্রশ্নে একটা r দিলে আমার ম্যাথটা হয়ে যায়, তখন চিন্তা করবা যদি এখানে একটা r হইতো, তাহলে এটা তো x হয়ে যেত, মাইনাস এক্স থাকতো লাস্টে, এই যে মাইনাস এক্স আর এই যে একটা মাইনাস এক্স, এই দুইটার মধ্যে কোনটা হবে? এখন তুমি যখন এখানটা আর, অবশ্যই এখানেও চলে আসবে। এই আর মানে তো √x² প্লাস y²। এখানে তো 4 ছিল, বাট এখানে তো 6, এটা হওয়ার কোনো সুযোগ নাই। এই যে এটা কি করলাম আমরা, অপশন টেস্ট। আর যদি আমরা এটা অপশন টেস্ট না করি, তখন এই সবটা বড় করে করে যেতে হবে, যেটা সময় কিন্তু আমাদের থাকে না। এই টেকনিকগুলো তোমার অ্যাপ্লাই করতে হবে। আর স্থানাঙ্ক জ্যামিতি মানেই অপশন টেস্ট। আচ্ছা, এইটা এইটা করার আগে আমার একটা সূত্র ভালো করে জানতে হবে, রাজশাহী ইউনিভার্সিটির ফেমাস একটা ম্যাথ, এটা আসলে পড়া উচিত আমাদের। cos a মাইনাস b সূত্রটা জানতে হবে। এটা ছিল এরকম যে cos a cos b প্লাস sin a sin b। আচ্ছা, আমি আরেকটা সূত্র লিখে দিই, দুইটা সূত্র এরকম হয় ত্রিকোণমিতি, তাহলে ত্রিকোণমিতি আমাদের আস্তে আস্তে হয়ে যাবে cos a প্লাস b। এটা ছিল cos a cos b মাইনাস sin a sin b, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বাট cos দিয়ে শুরু হবে। দেখছো দুইটাই cos একসাথে, দুইটাই sin একসাথে। আচ্ছা, সো এটা দেখো যে আর cos এত আছে, আর তো আর থাকলো সমস্যা নেই, বাট তুমি cos a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করো। cos a cos b দিলাম প্লাস sin a sin b দিলাম, এই কষ্ট হচ্ছে কে। তারপর তুমি r cos থিটা বললা, আচ্ছা cos আলফা বললা, আর এখানে হচ্ছে r sin থিটা বললা, sin আলফা বললা, এই কষ্ট কে আমি দিলাম। এখন কথা হচ্ছে যে r cos থিটা মানে আমরা জানি হচ্ছে x, তাহলে এটা বদলে তুমি x দিয়ে দাও। আর cos আলফা তো আমরা শিখি নাই, কারণ সূত্রের মধ্যে কিন্তু ছিল থিটা দিয়া, এটা বোঝা লাগবে। আচ্ছা, আর r sin থিটা মানে কি ছিল y, আমি এখানে sin আলফা দিয়ে দিলাম, ইকুয়ালস টু কে। এর বেশি তো আমি আর লিখতে পারবো না। তাহলে এটা অপশানে কোথায় আছে? এটা অপশান আছে সি নাম্বারটাতে। এখন তুমি চাইলে অপশান টেস্ট করতে পারো, আমি যেটা শিখাইছিলাম একটু আগে। কি হবে? দেখো cos a মাইনাস b, a মাইনাস b থাকলে তো মাঝখানে প্লাস হবে, তাহলে এটা হওয়ার কোনো সুযোগ নেই, এটা হওয়ার কোনো সুযোগ নেই, হয় এই দুইটা যে কোনো একটা। আবার এখানে একটা চিন্তা করো যে এই যে এক্সটা, এটা কিন্তু ছিল r cos থিটার মান। তো এখানে আলটিমেটলি আমরা বুঝছি যে ম্যাথটা করে যে আলফাটা কিন্তু ধ্রুবক আকারে থেকে যাবে। তো এখানে তো আলফাটা নাই, এটা হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এইটাই কিন্তু উত্তর। আমরা টেকনিক্যালি কিন্তু ম্যাথগুলো আনসার করতে পারি। এই ম্যাথের একটা আপডেট ভার্সন আসছিল 2021-22, দেখছো সেম টাইপ, বাট একটু ঘোরায় দিছে, একটু বড় করে দিছে। জিনিসটা কি? তো সরলরেখাটা আমি এখান থেকে একটু দেখিয়ে নিই কি লিখছিলাম। আচ্ছা, x cos আলফা মাইনাস y sin আলফা ইকুয়ালস টু কে, মাইনাস না প্লাস, প্লাস। আচ্ছা, এটা ছিল উত্তরটা প্রথমত। তারপর বললো মূল বিন্দু থেকে কতটুকু দূরে অবস্থান করতেছে, এটা হচ্ছে আমরা লাস্টে আলোচনা করব, বাট এখানে যেহেতু চলে আসছে, কিভাবে ম্যাথটা সলভ করা যায় একটু আলোচনা করি আমরা। কোন একটা বিন্দু থেকে আমরা যখন একটা রেখার লম্ব দূরত্ব বের করি, তখন সূত্র শিখাইছিলাম। প্রথম কথা হচ্ছে
ওই বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করাই দিব। সিদ্ধ করালে কিন্তু মাইনাস কে থাকে কেন? কারণ এটা তো আমি মাইনাস যদি এ পাশে আনি বাম পাশে তাহলে ইকুয়াল টু জিরো লিখতে হয়, তারপরে তো সিদ্ধ করাইতে হয়। আর নিচের রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার দিই, তাই না? তো এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে তো ওয়ান, তাহলে আলটিমেটলি উত্তর কি থাকে? শুধুমাত্র কে থাকে। তাহলে এখানে উত্তর কিন্তু কোনোটি নয় দিতে হবে। তো দেখছো এই কাজটা করার পরে আমি এই কাজটা করতে পারবো। তো তুমি যখন এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবা তুমি অবশ্যই বুঝবা যে এই ম্যাথটা তো রিপিটেড, তো আমার পারা উচিত। এখন দেখো এই ম্যাথটা যে আর ইকুয়ালস টু এ কস থিটা হলে কি নির্দেশ করে আমরা একটু বুঝি। দেখো আমি কিন্তু বলছিলাম যে কস থিটা বা সাইন থিটা থাকলে আমরা খুঁজবো এখানে আর আনা যায় কিনা। আর আনতে গেলে দুই পাশে হচ্ছে আর দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো গুণ করলে কিন্তু এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে এবং এটা মানে হচ্ছে এ এক্স হয়ে যাচ্ছে। এদিকে এটা বৃত্ত নির্দেশ করে। দেখছো কিভাবে কনভার্ট করলাম? এই কনভার্সনগুলো চিন্তা করতে হবে। কেন বৃত্ত? কারণ বৃত্ত দুইটা শর্ত ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগগুলোকে সেম হতে হবে এবং এক্স ওয়াই থাকতে পারবে না। এই দুইটা ক্রাইটেরিয়া এটা কিন্তু মানে। সো এটা একটা বৃত্তের সমীকরণ। দেখো এই ম্যাথটা তুমি স্থানাঙ্ক জ্যামিতিতে যেখানে হচ্ছে সাইন কস এই টাইপগুলো পাবা, এরকম বলবে যেটা আসলে কি নির্দেশ করে। তখন তুমি চিন্তা করবা যে আমরা ত্রিকোণমিতি 9 তিনটা সম্পর্ক শিখছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তারপরে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই দুইটা আপাতত জানো। আর এটা ছিল যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটার মধ্যে দুইটা একটু মনে রাখা উচিত আমাদের। এইভাবে হচ্ছে কনভার্ট করব। তো এইভাবে কনভার্ট করার আগে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আমার এই মানগুলোকে আলাদা করে বের করতে হবে। তাহলে খেয়াল করো যে এখানে আমরা কি পাই? 1/cos, 1/cos মানে তো sec, তাহলে x ইকুয়ালস টু কিন্তু বলতে পারি sec থিটা বাই 2। আর এখানে sin বাই cos মানে কি tan, তাহলে y ইকুয়ালস টু কি 3/2 tan থিটা। আচ্ছা যে কথাটা আমি তোমাকে বোঝানোর ট্রাই করলাম যে অবশ্যই sin cos বা যেমনি থাক প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে sec বা tan বা sin বা cos তাদের আলাদা করে মানটা বের করা। মানে কি এখান থেকে শুধুমাত্র sec থিটা মানটা বের করবো 2x, আর এখান থেকে tan থিটা মান বের করলাম 2y/3। তখন চিন্তা করতে হবে এই sec এবং tanটাকে আমরা কিভাবে ভ্যানিশ করতে পারি, বা sin cos থাকলে ওইগুলো কিভাবে ভ্যানিশ করতে পারি। sec tan এর ভ্যানিশ করার সূত্র হচ্ছে কি স্কোয়ার করে বিয়োগ করো, স্কোয়ার করে দাও। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা আমরা জানি হচ্ছে 1, স্কোয়ার করলে কি হতো? এটা 4x স্কোয়ার হইতো। এটা কি হইতো? 4y²/9 হইতো ইকুয়ালস টু 1। তো এটা আসলে কি নির্দেশ করে? x স্কোয়ার y স্কোয়ার আছে এবং সবগুলো অভিন্ন এবং মাঝখানে মাইনাস, এটা বলতে তো আমি শিখেছিলাম অধিবৃত্ত। x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের জ্যামিতিক রূপ নিচের কোনটা? এটা আসলে মুখস্থ মতো বলে ফেলবো, জোড়া সরলরেখা। কি করবো আমরা? মুখস্থ করে ফেলবো, নাম কি? জোড়া সরলরেখা। এখন দেখো পরের ম্যাথটা, নিচের কোন লেখচিত্রটা মূল বিন্দুতে যায় না? মূল বিন্দু মানে কি? 0 0। আচ্ছা, কোন একটা রেখার উপর যদি কোনো একটা বিন্দু থাকে আমরা কি জানি? আমরা জানি ওই বিন্দুটা দ্বারা রেখাটা সিদ্ধ হবে। তাহলে যদি এইটা মূল বিন্দুতে যায় তার মানে কি 0 0 দিয়ে সিদ্ধ হবে মানে কি? এটা তো x এর মান, এটা তো y এর মান। x এর মান 0 বসাইলে দেখো sin 0, y এর মানও কিন্তু 0ই দিচ্ছে। তাহলে এটা কি? উত্তর না। কারণ বলছে যায় না কোনটা সেটা প্রমাণ করো। আবার tan তুমি যদি 0 বসাও, tan 0 মানও কিন্তু 0, তাহলে এটাও কিন্তু উত্তর না। বাট তুমি যদি এখানে x এর মানটা 0 বসাও, y এর মান কি আসতেছে? y এর মান আসছে sin 0 প্লাস 45, অর্থাৎ sin 45। এখানে কিন্তু y এর মানটা 1/√2। তো এখানে কিন্তু আমি 0 বসালে y এর মান পাচ্ছি 1/√2। তাহলে আলটিমেটলি এই প্রশ্নে যেটা চাইছে তার উত্তর হচ্ছে বি নাম্বারটা। এর মান কত হলে এই সরলরেখাটা এত বিন্দুতে অতিক্রম করবে? সরলরেখার বেসিক পার্ট। তাহলে দেখো তো, একটা রেখার উপর যদি একটা বিন্দু অবস্থান করে আমরা কিন্তু জানি যে এই বিন্দু দ্বারা রেখাটা সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ করে দিব। তাহলে 1 - 1 প্লাস a ইকুয়ালস টু 0, অর্থাৎ a এর মান কিন্তু আলটিমেটলি 0ই পেয়ে যাচ্ছি। সো এই ম্যাথটা আমরা একটু খেয়াল করি। তো এই ম্যাথটা পড়ার আগে আমরা একটা বেসিক শিখবো। ধরো দুইটা সরলরেখা যদি একই হয়ে যায় তখন একটা শর্ত আছে। শর্ত হচ্ছে এই দুইটা সরলরেখার x এর যে সহগ, অর্থাৎ প্রথম সরলরেখার x এর সহগ হচ্ছে 2 এবং দ্বিতীয় সরলরেখার x এর সহগ হচ্ছে কি 5a, এদের অনুপাত y এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত হচ্ছে সেম হবে। বলতে পারো যে এখানে 15 এখানে 9, আমি কেন -15 দিলাম? এটা তো দেখো বাম পাশে নিয়ে আসছে ধ্রুবকটাকে, তো আমি কেন ডান পাশে রাখবো এটাকে? এটা বাম পাশে এনে চিন্তা করতে হবে, তো তারপরে অনুপাতটা করতে হবে। বা তুমি চাইলে এই 9টাকে ডান পাশে নাও, তখন তুমি কম্পেয়ার করো, মানে সেম ভাবে রাখা দুইটাকে তারপরে তিনটা অনুপাত করতে হবে। মানে কি? x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত সমান হবে।
তো তখন আমরা কি করব? দেখো আমি যদি এই দুইটা কম্পেয়ার করি তাহলে কিন্তু এ চলে আসবে কেমনে? 2/5 ইকুয়ালস টু কিন্তু 9/-15 বলতে পারি। কাটাকাটি করো। আচ্ছা আর সহজ করে বুঝাই। 5a ইন্টু 9 ইকুয়ালস টু কি আসবে? -30। দেখো কাটাকাটি করলে কিন্তু এখানে 6 চলে আসে, অর্থাৎ এর মান কিন্তু -6/9। তার মানে কি? আরও যদি 3 দিয়ে কাটাকাটি করি -2/3 চলে আসে। তো -2/3 এর মান অপশানে কয়টা জায়গায় আছে? খেয়াল করে দেখো শুধুমাত্র একটা জায়গায় আছে। সো আমার তো এখানে বি বের করে কোনো প্রশ্নই আসে না। এই যে কাজটা করাইছে এই কাজটা কি? এই কাজটা হচ্ছে অপশন টেস্ট। এই অপশন টেস্টগুলো বুঝতে হবে। এখন তুমি যদি বি এর মানটা বের করা শিখতে চাও তাহলে এই দুটো কম্পেয়ার করো। -5/8b ইকুয়ালস টু কি 9/-15, দেন এখান থেকে বি এর মানটা চলে আসবে। বাট এটা তো হুদাই সময় নষ্ট। এই কাজগুলো তোমার শেখা লাগবে। এখন দেখো যে এই দুইটা যদি তোমার একই সরলরেখা নির্দেশ করে পি এর মানটা কত? সেম ম্যাথ। তাহলে 2 বাই কি লিখবো আমরা? cos আলফা সমান সমান 3 বাই sin আলফা সমান সমান -4 বাই পি। তো এখন একটা কথা আছে। কি কথা? কি চাইছে? পি এর মান চাইছে না? এখন তুমি এখানে কি sin cos পাইছো কিনা? তাহলে আমি যে কথাটা বলছিলাম ওইটা অ্যাপ্লাই করতে হবে কি? যে আমরা এখান থেকে এই দুটো কম্পেয়ার করলে কিন্তু পাই 3 বাই sin আলফা ইকুয়ালস টু -4 বাই পি। তো এখান থেকে আমি বলছিলাম যে শুধুমাত্র সিঙ্গেল সাইন আলফার মানটা বের করতে, তাহলে কিন্তু 3p/-4 চলে আসবে। আর এখানে একটা ছোট ভুল হয়েছে যে আগের ম্যাথের মতোই, দেখো এখানে কিন্তু -4 ছিল বাম পাশে। তো এটা তো আমার এইভাবে চিন্তা করতে হবে, এটা কিন্তু -p লেখার কথা ছিল। তো কাটাকাটি করলে কিন্তু এখানে শুধুমাত্র 4/p থাকে। আচ্ছা সাইন আলফা মানটা পেলাম। তো যদি এই দুইটা কম্পেয়ার করি প্রথম এবং শেষেরটা, তাহলে কিন্তু আমরা cos আলফা মানটা পাবো 2p/4। এখন কিভাবে ভ্যানিশ করতে পারি সাইন এবং কসটাকে স্কোয়ার করে যোগ? কেন? কারণ আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু কত হয়ে যায়? 1। তাহলে চিন্তা, এখানে সাইন স্কোয়ার আলফা চিন্তা করলে আসে 9p² বাই 16, আর এটা আসে হচ্ছে 4p² বাই 16 ইকুয়ালস টু 1। আমরা যদি 16 লসাগু নেই তাহলে এখানে কিন্তু থাকে 13p² ইকুয়ালস টু 1। সো 13p² ইকুয়ালস টু 16, অর্থাৎ পি স্কোয়ারের মান কি চলে আসবে? 16/13। সুতরাং পি এর মান আসবে +/-4/√13। তাহলে এটা উত্তর ডি নাম্বারটা। এখন খেয়াল করো যে এই রেখাটা একশকের সাথে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো কোন একটা রেখা যদি এরকম চিন্তা করো যে এটা একশকে যদি মিলিত হয়, একশকে কিসের মান 0? ওয়াই এর মান 0 আমরা জানি না। আর যদি অক্ষে মিলিত হয় তাহলে কিসের মান 0? এক্স এর মান 0। দুইটাই যাইতে পারে, একটু চিন্তা করবা। যেহেতু একশকে ছেদ হয়েছে বা মিলিত হয়েছে তাহলে তার ওয়াই এর মানটা 0 চিন্তা করতে হবে। ওয়াই এর মান 0 আছে এটা এবং এটা, তাহলে হয় এটা বা এটা উত্তর। এখন আমরা কি করব? ওয়াই এর মান যেহেতু 0 আমরা জানি, বসায় দাও। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? ওয়াই এর মান 0 বসালে 1, তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে 1,0। এটা কিন্তু আমরা অপশন টেস্টই করলাম। এখন দেখি মূল বিন্দুগামী সরলরেখাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে তুমি একটু চিন্তা করো যে y ইকুয়ালস টু mx প্লাস c একটা রেখা আমরা কিন্তু পড়ছিলাম। যদি এটা মূলবিন্দুগামী হয় তাহলে আমরা জানি তার কোনো সি থাকবে না, শুধুমাত্র এটা থাকবে। এখন বললো অন্তরীকরণ করো, তার মানে কি? dy/dx এক্স এর সাপেক্ষে করলে তো m চলে আসে, এটা তো বুঝি আমরা। যদি m চলে আসে তাহলে কি এটা কি বক্ররেখা? m কি বক্ররেখা হয়? না। মূলবিন্দুগামী বৃত্ত হয়? না। সরলরেখা হয়? না। তাহলে উত্তর কোনটা? কোনোটিই নয়। এটা একটু ইম্পর্টেন্ট, এটা রেয়ার কেসে আসে, বাট আসতে পারে, বেসিকটা জানা উচিত। ধরো একটা রম্বস এইভাবে থাকে, আঁকলাম, যেটা হচ্ছে পি কিউ আর এস। তো পি বিন্দু হচ্ছে 2,5, কিউ বিন্দু হচ্ছে 5,9, এস বিন্দু হচ্ছে বের করতে বলছে, আর এটা হচ্ছে 6,8। আচ্ছা এখন আর এর মান চাইছে। যদি আর এর মান চায় তখন তুমি চিন্তা করবে দুইটা কর্ণ আঁকো মনে মনে বা খাতায় আঁকো রাফলি। তখন চিন্তা করতে হবে এই কর্ণের ভুজদ্বয়ের যোগফল, অর্থাৎ 6+5 সমান সমান ওই কর্ণের ভুজদ্বয়ের যোগফলের সমান হবে। তাহলে এখান থেকে ইজিলি কিন্তু এক সমান চলে আসবে 9। সেম প্রসিডিওরে তুমি এই কর্ণের কোটিদের যোগফল সমান সমান এই কর্ণের কোটিদের যোগফল, তাহলে 9+8, এই যে এটার কোটি এটা, এই কর্ণে এটার কোটি এটা, ইকুয়ালস টু y+5। এখান থেকে y এর মান চলে আসবে 12। তাহলে আলটিমেটলি এই পয়েন্ট চলে আসবে 9,12। শর্টকাটটা বুঝছো? এখন আসে অপশন টেস্ট। অপশন টেস্টে কি? যে আমি তো এক্স এর মান পেলাম 9, তো এক্স এর মান 9 এখানে কয়টা জায়গা আছে? একটা জায়গা আছে, এটাই উত্তর। আচ্ছা এখন এটা খুব ইম্পর্টেন্ট একটা শর্টকাট হতে যাচ্ছে যে কখন? যখন তোমাকে সমবিন্দু কথাটা বলা থাকবে। এখন সমবিন্দু জিনিসটা কি? আচ্ছা দেখো তিনটা আমি সরলরেখা ধরলাম যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আর একটা ধরলাম
a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। আর এটা ধরলাম a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। এই তিনটা যদি এরকম বলা থাকে সমবিন্দু, তখন শর্ত হচ্ছে এটাই যে দেখো x এর সহগ কি ছিল a1, y এর সহগ b1, ধ্রুবক হচ্ছে c1, পরেরটা a2 b2 c2, a3 b3 c3। এদের একটা নির্ণায়ক তৈরি করলাম যার মান হচ্ছে 0 ধরতে হবে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমরা সলভ করি। তাহলে কি হচ্ছে এটা 1 -1 -1। আমি বলতে পারবো এটা তো পজিটিভ 1, আমি কেন -1 লিখলাম? কারণ এটা তো বাম পাশে আনতে হবে, তারপর চিন্তা করতে হবে, বুঝছো? তাহলে কি আসবে 1 -3 +5, যেহেতু বাম পাশে সবগুলো আছে। আর এটা k -3 আর হচ্ছে +4 ইকুয়ালস টু 0। তারপর আমি নির্ণায়ক যেমন বিস্তৃত করে বড় করে ওইভাবে ম্যাথটা সলভ করতে হবে, আর কোনো কাজ নেই। তারপরে কে এর মানটা চলে আসবে। আশা করি তোমরা এটা পারবা। আর এখানে আরেকটা কথা আমি একটু বলে রাখি যে দেখো এখানে দুইটা কথা থাকে এই চ্যাপ্টারে, একটা হচ্ছে সমবিন্দু, একটা হচ্ছে সমরেখ। দুইটা কিন্তু আলাদা বিষয়। সমরেখ আমরা একটু পরে যাব, বাট এই দুইটা বিষয় তোমরা প্যাচ লাগাবো না, এতটুকু তোমাদের প্রতি রিকোয়েস্ট। একটু খাতায় সূত্রগুলো লিখে রাখবা, জিএসটি পর্যন্ত একদম কাজে দিবে। এখন দেখো এই ম্যাথটা আমরা শর্টকাটে করবো, কোনো বড়ভাবে করবো না, জাস্ট বেসিকটা বোঝার ট্রাই করি। এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখা ধরলাম এটা, এই রেখার এবং তাদের লম্ব সমদ্বিখণ্ডক রেখার ছেদবিন্দু। একটা কোনো কিছুকে তুমি যদি দ্বিখণ্ডিত করো, অবশ্যই মধ্যবিন্দুতে দ্বিখণ্ডিত হয়। আবার সেটা যদি লম্ব সমদ্বিখণ্ডক হয়, তার মানে কি লম্বভাবে চলে যায় এবং কোনো একটা রেখা। তাহলে এই দুইটা ছেদবিন্দু তো এটা। এখন চিন্তা করো, এই বিন্দুটা সমান দুই ভাগে ভাগ করছে, তো টেকনিক্যালি কি বলতে পারি না যে এই বিন্দু হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু? বলা তো যায়। তাহলে এটা হচ্ছে এক্স হয়। তাহলে মধ্যবিন্দু কেমনে বের করে? এই এক্স যদি বের করতে হয়, তাহলে মধ্যবিন্দু সূত্র বলে যে কোণার দুইটার ভুজদ্বয়ের যোগফল বাই 2, অর্থাৎ আলটিমেটলি 2 পেয়ে যাচ্ছে এটা। আর কোটি কেমনে বের করে? দেখো y ইকুয়ালস টু কোণার দুইটার কোটির যোগফল বাই 2, অর্থাৎ 3। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে 2, এখন এই দুইটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট, রাশিয়া ভার্সিটি দুইবারই রিপিট করছে, জিনিসটা একটু বোঝার ট্রাই করতে হবে। তো প্রথমটা বললো এক্স অক্ষ ও এত হতে এত বিন্দু দূরত্ব সমান। আচ্ছা, তাহলে এটা পড়ছে হচ্ছে মানকার চিপায়, মানে কি আমি একটা চিত্র আঁকলাম। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে 4, একটা বিন্দু। তো বললো এক্স অক্ষ থেকে এটা যতটুকু দূরে আছে একটা বিন্দু চিন্তা করো, আর একটা -5,7, এটা থেকে এটা ঠিক ততটুকুই দূরে আছে। এখন এই বিন্দু তুমি যদি অবস্থান চিন্তা করো 4, এই জিনিসটা কি? আচ্ছা, এই 4 বলতে বোঝায় যে মূল বিন্দু থেকে সে 4 পরিমাণ গেল, দেন কে পরিমাণ উপরে উঠলো। তাহলে এই যে ডিস্টেন্সটা এক্স অক্ষ থেকে এই বিন্দুর যে দূরত্ব, সেটা কিন্তু কে আমি বলতেই পারি, কারণ এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বলতে বোঝায় ওই বিন্দুর কোটি। তুমি চিত্র আঁকলে ম্যাথটা বুঝবা। আচ্ছা, তো এখানে আবার দুইটা বিন্দু দিয়ে দিচ্ছে। আমরা দুইটা বিন্দু দেওয়া থাকলে দূরত্ব বের করা শিখি নাই পিছিয়ে গেলে, যে রুট ওভার x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে তো বলতেই পারি 4 + 5 হোল স্কোয়ার প্লাস k + 7 হোল স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু কে, কারণ এই দুইটা দূরত্ব সমান প্রশ্নে বলা ছিল। তাহলে আমরা যদি এটা স্কোয়ার করে দিই এবং এটা যদি একসাথে সাথে এই কাজটাও করে ফেলি, যে কে স্কোয়ার প্লাস আর 2ab না, তাহলে 14k প্লাস 49 ইকুয়ালস টু কিন্তু কে স্কোয়ার, দুইটা কাজ একসাথে হয়েছে, এটা ভ্যানিশ। তাহলে 14k ইকুয়ালস টু হয়ে যায় হচ্ছে -130, অর্থাৎ কে এর মান চলে আসবে -65/7। বুঝছো? আচ্ছা, এই ম্যাথটা হুবহু সেম, যে অয়ক্ষ ও এত বিন্দু হতে এই a, 5 বিন্দু দূরত্ব সমান হলে এর মানটা কত? চিত্র আঁকো। আঁকলাম। তাহলে অয়ক্ষ তো এটা, তো এত এবং এত বিন্দু থেকে এইটা দূরত্ব সমান, তাহলে এটা পড়ছি বিপদে। তাহলে a, 5 আমি ধরলাম। তো অয়ক্ষ থেকে এটা যে দূরত্ব এবং এই বিন্দু হতে 7,2 এর দূরত্ব সেম। তাহলে আমরা এখান থেকে এটা দূরত্ব কিন্তু বলতে পারি a, কারণ বস্তু এটাই নির্দেশ করে যে x অক্ষ বরাবর কতটুকু সরলো, আর কোটি নির্দেশ করে কতটুকু উপরে উঠলো x অক্ষ থেকে, তাই না? আচ্ছা, তাহলে যদি এই দুইটা পয়েন্ট দেওয়া আছে, আমরা এটা দূরত্ব চাইলে বের করতে পারি রুট ওভার দিয়া। তাহলে a - 7 হোল স্কোয়ার প্লাস 5 - 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে a। দুইটা কাজ আমরা একসাথে করবো, a স্কোয়ার প্লাস 49 -14k প্লাস 9 ইকুয়ালস টু কি a স্কোয়ার। এটা ভ্যানিশ করে দিলাম। তাহলে 49 আর 9 মিলে কত হয় 58, 58 ইকুয়ালস টু 14k। তাহলে কে এর মান হয়ে যাচ্ছে 58/14, অর্থাৎ দুইতে কাটো কত হবে 29/7, 29/7। ম্যাথগুলো কিন্তু মুখস্থ করা যাবে না, ম্যাথের বেসিকটা বুঝতে হবে। আচ্ছা,
এখন এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক বা সূত্র বলতে পারো যে সরলরেখার ঢাল নিয়ে আলোচনা। আমরা একটা সরলরেখা জানি যে y equals to mx plus c। তো আমরা যদি এই ফর্মেটে নিতে পারি, তো এইভাবে নিতে পারলে আমরা যদি x এর যে সহগ সেটাকে আমরা ঢাল দাবি করতে পারবো। ধরো বলা আছে যে 2y equals to 5x plus 3, এটা ঢাল কত? তো তুমি যদি কম্পেয়ার করো, ঢালের মানটা বের করতে চাও, এখানে তো y এর মানটা লাগবে কারণ এখানে y বলা আছে। তাহলে আগে এই কাজটা করতে হবে। y equals to এই যে 5x/2 3/2 মানে কি 2 দ্বারা ভাগ দিছে, y এর সহগটাকে 1 রাখতে হবে মাস্ট। তখন কম্পেয়ার করলে তুমি বলতে পারো m এর মান হচ্ছে 5/2, অর্থাৎ ঢালের মান হচ্ছে 5/2। এবং আরেকটা আরো দুইটা আছে, আর দুইটার মধ্যে একটা খাতায় লিখে রাখবে এটা, একটা বিন্দু দুইটা বিন্দু, এরকম দুইটা বিন্দু দেওয়া আছে। তখন ঢালের সূত্র কি? ঢালের সূত্র হচ্ছে কোটিদ্বয়ের বিয়োগফল থাকবে উপরে আর নিচে হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফল। এটা ভুল হয় মানুষের, যে উপরে কোটিদ্বয়ের বিয়োগফল দিব নাকি হচ্ছে উপরে ভুজদ্বয়ের বিয়োগফল দিব, এই দুইটা। এবং আরেকটা সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এভাবে যদি কোনো কারণে এটা সরলরেখা দেওয়া থাকতে পারে, মানে কি ধরো x y এই দুইটা হচ্ছে এক পাশে আছে, তখন ঢাল বের করার শর্টকাট হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এইটা সবচেয়ে বেশি লাগবে আমাদের এখন এই পার্টটা সলভ করার ক্ষেত্রে। চলো সলভ করি। যেমন এই ম্যাথটা হচ্ছে কয়েকটা জায়গায় আছে, খুব ইম্পর্টেন্ট, এবার বাকৃবি পরীক্ষায় দিছে একই গুচ্ছতে। আচ্ছা, এই রেখার সাথে লম্ব রেখার নতি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এটা তো এভাবে দেওয়া আছে y equals to mx plus c, তো ডাইরেক্ট বলা যায় m এর মান হচ্ছে -5। বাট এটা তো চাই নাই, চাইছে এই রেখার সাথে যে রেখাটা লম্ব ভাবে আছে এটার ঢাল কত। এখন দুইটা রেখা যদি পরস্পর লম্বভাবে থাকে তখন তাদের ঢালের গুণফল আমরা কি জানি? -1। তাহলে এইটার যেহেতু -5, তাহলে আমি বলতে পারি না -5 ইন্টু m ইকুয়ালস টু -1। তাহলে তুমি জাস্ট m এর মানটা বের করো, দেখো 1/5 হয়ে যায়। তো এটা আমরা কিভাবে শর্টকাট আরো চিন্তা করতে পারি, যে তুমি চিন্তা করবা যেহেতু এটা ঢাল আমরা পাইছি -5, তার সাথে কি গুণ দিলে -1 হইতে পারে। বিষয়টা হচ্ছে এরকম যে এটাকে উল্টাই দিবা এবং তার চিহ্নটা চেঞ্জ করে দিবা। অর্থাৎ উল্টাই দিলে কি -1/5 এবং চিহ্ন চেঞ্জ করলে 1/5। তোমরা যেটা সহজ মনে হয় সেটাই করবা। বাট মনে রাখা লাগবে যে দুইটা লম্ব রেখার ঢালের গুণফল -1। এই কথাগুলো একটু পরে আসবো। আচ্ছা, একটি সরলরেখা x অক্ষের ঋণাত্মক অংশ হচ্ছে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই সরলরেখার ঢালটা কত? আবার আমরা কিন্তু 9-10 পড়ছিলাম ঢালের সংজ্ঞা, যে একটা রেখা x অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ তৈরি করে তার tan এর মান কিন্তু আমরা ঢাল বলি, কারণ m equals to tan theta ছিল, এটা তো আমরা জানি। তো এখন চিন্তা করো যে একটা রেখা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 160 ডিগ্রি কোণ তৈরি করতেছে। ধরলাম এই রেখাটা, এটা তো x অক্ষের পজিটিভ দিক, এটা ছিল নেগেটিভ দিক। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে পজিটিভ দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 60 ডিগ্রি, কারণ টোটাল ছিল 180। তাহলে এখন যদি ঢাল বের করতে চাই তাহলে কোনটা কাউন্ট করতে হবে? অবশ্যই পজিটিভটা। তাহলে কি ঢাল কি? ঢাল সূত্র ছিল tan থিটা, অর্থাৎ tan 60√3। দেখো ম্যাথগুলো কিন্তু কঠিন না, বাট এখানে একটা বিষয় যেটাতে আমরা আটকায় যাব, সেটা হচ্ছে প্র্যাকটিসটাতে, আর কিছুই লাগবে না। আমরা আরেকটা পার্ট শিখবো, সরলরেখার গ্রাফ। জিনিসটা কি? চারটার কথা জাস্ট, আর কিছুই না। তোর অনেক সময় এরকম বলবে যে এই রেখাটার আসলে মান কি, বা এই রেখাটা দ্বারা কি বোঝায়। আগে এটা আমি একশো কয়েক আইডেন্টিফাই করি। যখন তুমি দেখবা এভাবে আছে, এটা কি করছে? একশো করে কাটছে। বাট এই রেখা কিন্তু দুইটা না। কিরকম? এর হচ্ছে অয়ক্ষের সমান্তরালও বলতে পারো, ইভেন তুমি এটাকে এভাবে নামকরণ করতে পারো যে এটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব। এক্স অক্ষের উপর লম্ব, খাতায় লিখে রাখবা। এখন যদি এরকম তোমাকে প্রশ্ন করে যে অয়ক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশনটা কি, বা এক্স অক্ষের উপর লম্ব রেখার ইকুয়েশন কি, তুমি জাস্ট এটা তোমার মতো করে চিত্র আঁকবা। তুমি কিভাবে আঁকবা? এক্স অক্ষ অক্ষ আঁকলা, তো এক্স অক্ষের উপর ধরো লম্ব, এক্স অক্ষ তো এটা, লম্ব তো এটা। তো ইকুয়েশনটা আমি কিভাবে চিন্তা করবো? চিন্তা করবা কোন অক্ষরে কি পরিমাণ কাটে। তাহলে এটা কোন অক্ষরে কাটছে? এক্স অক্ষরে কি পরিমাণ? এই পরিমাণ। কারণ দূরত্বগুলো মূল বিন্দু থেকে কাউন্ট করতে হয়। তাহলে এটা পরিমাণ হচ্ছে এ, তাহলে আমরা ডাইরেক্ট বলবো এক্স ইকুয়ালস টু এ। এখন বলতে পারো তাহলে এই রেখাটা, তুমি তো নিজেই জানবা এই রেখাটা আসলে কি, এক্স অক্ষের সমান্তরালে আছে অথবা অক্ষের উপর লম্বভাবে আছে। এটা কোন অক্ষরে কাটছে? ওয়াই অক্ষরে। কি পরিমাণ? ধরলাম বি পরিমাণ। তাহলে আমরা এটা নামকরণ করবো ওয়াই ইকুয়ালস টু বি। আচ্ছা, এই দুটো আমরা এতটুকু বুঝছি। এখন চিন্তা করো যে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ কত? সবসময় মনে রাখবা এটা হচ্ছে 0 ডিগ্রি। এটা অনেকেরই ভুল হয়।
এই পার্টের পরে আমি তোকে আরেকটা পার্ট শিখাই দিই। তোরা যদি কোথাও এরকম পাও যে এক্স ইকুয়ালস টু এ এবং ওয়াই ইকুয়ালস টু বি, তাদের ছেদবিন্দু কত, ডাইরেক্ট বলবা এ কমা বি। এখন আসো কয়েকটা ম্যাথ সলভ করি। যেমন ওয়াই ইকুয়ালস টু ওয়ান সরলরেখা ঢাল কত, দেখছো সেম টাইপের ম্যাথ। চিন্তা করি ওয়াই ইকুয়ালস টু ওয়ান আমরা কেমনে আঁকবো, এটা তো আমরা একশো ক্ষয় আঁকলাম। তো ওয়াই ইকুয়ালস টু ওয়ান বলতে বুঝি যে অক্ষরে এ পরিমাণ কেটে চলে যাবে যে রেখা সেটা। এখন এই রেখাটা একশোকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে আছে, যদি সমান্তরাল তাহলে কোণ হচ্ছে জিরো, তাই না? তো ঢালের সঙ্গে কি ছিল, অ্যাঙ্গেল দিয়া ট্যান জিরো, ট্যান থিটা, তাহলে ট্যান জিরো মান তো জিরো, তাহলে উত্তর কত, জিরো। ওকে, যে সরলরেখাটা অক্ষের উপর লম্ব তার সমীকরণ কি হবে, চিত্র আঁকো। সেম কথাই তো বলা আছে। তাহলে অক্ষের উপর লম্ব, ওয়াই তো এটা তো এক্স, তার উপর লম্ব মানে কি, এ রেখা বা এই রেখা। এই রেখাগুলো কোন অক্ষরে কাটে, অক্ষরে কাটে, কি পরিমাণ জানি না, তবে ওয়াই ইকুয়ালস টু সামথিং হবে। তাহলে যেখানে শুধুমাত্র ওয়াই ইকুয়ালস টু সামথিং আছে এটাই উত্তর হবে। কারণ বাকিগুলো কেন উত্তর না সেটা চিন্তা করো। এখানে কি আছে, এক্স ইকুয়ালস টু সামথিং, হবে না। এটা এক্স ইকুয়ালস টু সামথিং, হবে না। এখানে এক্স এর দুইটা আছে, এটা হবে না। এটাও সেম, এটাও হবে না। চিন্তা করো যে লম্ব বা সমান্তরাল বললে শুধুমাত্র একটা থাকবে চলক, এক্স অথবা শুধুমাত্র ওয়াই। যেহেতু এই দুইটাই আছে, এই দুইটা ধর কোনো প্রশ্নই আসে না, আশা করি বুঝছো। এটা মুখস্থ। অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরিকারী, হ্যাঁ, যে সরলরেখার সময় ঢালের মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, লিখে রাখি, এটা হচ্ছে মুখস্থ। ওকে, এখন দেখো কোন শর্তে দুইটা সরলরেখা একই মানে সমান্তরাল বোঝাবে। দেখো যদি দুইটা সরলরেখা যদি পরস্পর একই বুঝাইতো তখন বলছিলাম যে এই যে এক্স এর অনুপাত, ওয়াই এর সহগ অনুপাত এবং ধ্রুবক অনুপাত সেম থাকে। আর যদি সমান্তরাল বোঝায় তখন শর্ত হচ্ছে শুধুমাত্র এক্স এর সহগের অনুপাত সমান সমান ওয়াই এর সহগের অনুপাত, ধ্রুবকগুলো কিন্তু আবার সেম হবে না। এর কিন্তু প্যাচ লাগাইতে পারো। আর তাহলে এটা কার অনুপাত বলো তো, এইটা হচ্ছে যদি একই সরলরেখা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে কি সমান্তরাল বোঝায় না। ওকে, সো এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, যে আলফার কোন মানের জন্য এই দুটো সমান্তরাল হবে। ওকে, দেখো দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, আমরা একটু আগে বললাম, কি বললাম, যে এক্স এর সহগের অনুপাত সমান সমান ওয়াই এর সহগের অনুপাত। তাহলে আমরা বলতে পারি না আলফা মাইনাস ওয়ান বাই তিন সমান সমান আলফা প্লাস ওয়ান বাই ফাইভ। তো যদি আমরা গুণ দিয়ে দিই, থ্রি আলফা প্লাস থ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ টু আলফার মান হচ্ছে এইট, আলফার মান হয়ে যাবে ফোর, একদম সোজা। এখন তাহলে এই ম্যাথটা তোমরা নিজেরাই পারবা যে কে এর মান কত হলে এই দুটা পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল শর্ত কি ছিল, এক্স এর সহগের অনুপাত সমান সমান ওয়াই এর সহগের অনুপাত হয়ে যাবে। তার আমরা কিন্তু বলতে পারি যে ফাইভ ইকুয়ালস টু এইট, অর্থাৎ কে এর মান হচ্ছে এইট বাই ফাইভ, একদম সোজা। এখন দেখো পরস্পর লম্ব হবে। এখন পরস্পর লম্ব হওয়ার শর্ত শিখেছিলাম যে দুইটা লম্ব রেখার ঢালের গুণফল মাইনাস ওয়ান। এখন বলতে পারো ঢাল কেমনে বের করবো, আমরা ঢালের একটা শর্টকাট শিখেছিলাম না, যে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, কারণ এখানে এক্স এর সহগ হতো ওয়ান, এর ছিল সূত্রের মাইনাস, আর ওয়াই এর সহগ হতো মাইনাস ওয়ান, আলটিমেটলি ওয়ান পেয়ে গেলাম। আর এটা ছিল ও, যাই হোক, এটা ঢাল কত, এটা ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এই ওয়ান ইন্টু মাইনাস থ্রি বাই কে, এই দুইটা গুণফল হচ্ছে মাইনাস ওয়ান, দুপাশ থেকে মাইনাসগুলো বেনিশ হয়ে যাবে, তাহলে কে এর মান চলে আসে তিন। এটা উত্তর নাই, উত্তর না থাকলে দেখানো যাবে না। আচ্ছা, এত বিন্দুগামী এবং এক অক্ষের উপর লম্ব সরলরেখার সমীকরণ। চিন্তা করো যে এক অক্ষের উপর লম্ব শিখাইছিলাম কিন্তু, তো এক অক্ষের উপর লম্ব তো এইভাবে থাকে। তো এটা ইকুয়েশনটা কি, এক্স ইকুয়ালস টু সামথিং, কারণ এটা হচ্ছে একশো করে কাটে। তাহলে এইটা যদি ফোর কমা ফাইভ বিন্দুগামী হয় তাহলে এটা দ্বারা এটা সিদ্ধ হয়ে যাবে না। সিদ্ধ মানে কি, মানগুলো বসানো, এক্সের জায়গায় ভুজ বসাবো, ওয়াইয়ের জায়গায় খুঁটি বসাবো। যেহেতু এখানে শুধুমাত্র এক্স আছে তাহলে এখানে শুধুমাত্র ভুজটাই বসতে পারবে। তাহলে আমি বলতে পারি ফোর ইকুয়ালস টু সামথিং। তাহলে সামথিং এর মান কি ফোর বলা যায়, তাহলে বলাই দাও। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে কি এক্স ইকুয়ালস টু ফোর। এখানে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট পরীক্ষায় আসার মতো আসবে যে কোনো একটা। এই তিনটা পার্ট কি, প্রথমটা হচ্ছে এই দুইটার ছেদবিন্দুগামী এবং এক অক্ষের সমান্তরাল। তুমি এখানে এটা দেখাবা আলটিমেটলি কি চাইছে, কোন অক্ষের সমান্তরাল বা কোন অক্ষের উপর লম্ব, কারণ চিত্রকে আমরা বলতে পারি। তাহলে এক অক্ষ যদি সমান্তরাল হয় তাহলে ইকুয়েশনগুলো হয় ওয়াই ইকুয়ালস টু সামথিং আকারে। তাহলে হয় উত্তর হবে এইটা অথবা এইটা, এই দুটো আর কোনো সুযোগ নাই। দেখছো ফিফটি ফিফটিতে আমরা চলে আসলাম। এখন উত্তরটা আসলে কি, চিন্তা করবা বাকি যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে সেখান থেকে আমি কিভাবে শুধুমাত্র ওয়াই এর মানটা বের করতে পারি, অর্থাৎ এক্স এর মানগুলোকে ভ্যানিশ করতে পারি। দেখো পিছিয়ে গেলে আমরা অপূর্ণাঙ্ক প্রতিস্থাপন ম্যাথগুলো পড়ছিলাম, ক্রাইটেরিয়াগুলো পড়ছিলাম।
এটা আমরা অ্যাপ্লাই করব। তুমি যদি এই দুটো যোগ দিয়ে দাও, এক্স ভ্যানিশ হয়ে যায়। মানে কি দেখো, এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু 3 এবং ওয়াই মাইনাস এক্স ইকোয়াস টু 1, এই দুটো যোগ দিলে এক্স এক্স ভ্যানিশ হয়ে যায়। তাহলে 2y ইকোয়াস টু 4, অর্থাৎ ওয়াইয়ের মান কত হয়েছে? ওয়াইয়ের মান হয়ে যায় 2। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে এ নাম্বারটা। এখন এটা দেখো হুবহু সেম ক্রাইটেরিয়া, যে অক্ষের সমান্তরাল এবং এই দুইটা ছেদবিন্দু। প্রথম চিন্তাই করতে হবে যে অক্ষের সমান্তরাল মানে কি। চিত্র আঁকো, বা বলতে পারতো যে এক্স অক্ষের উপর লম্ব, এই দুটোই কিন্তু সেম। যাই হোক, চিত্র আঁকলেই হয়ে যায়। তো এটা বলতে বুঝি আমরা এক্স ইকোয়াস টু সামথিং, মানে কীভাবে আমরা ওয়াইয়ের মানটাকে ভ্যানিশ করতে পারি। যদি আমরা এই ইকুয়েশনটাকে 3 দ্বারা গুণ দিই, তাহলে কি আসে? 6x মাইনাস 21y প্লাস 33 ইকোয়াস টু 0। আর যদি এটাকে আমরা 7 দ্বারা গুণ দিই, তাহলে 7x প্লাস 21y মাইনাস করে দিই পাশে, বাম পাশে আনি সবগুলোকে, 0 হয়ে যায়। তারপরে তুমি যদি যোগ দিয়ে দাও, তখন খেয়াল করো যে এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। তখন আমরা পাচ্ছি 13x মাইনাস 23 ইকোয়াস টু 0। তো এটা দেখছো, উত্তর কিন্তু চলে আসছে। তো বিষয় এটাই যে প্রথমত আইডেন্টিফাই করতে হবে যে আসলে ইকুয়েশনটা কোন ধরনের হইতে পারে। তারপর আমরা আইডেন্টিফাই করব যে ধরো যেহেতু এক্স ইকুয়ালস টু সামথিং আছে, তাহলে ওয়াইটাকে আমরা কিভাবে বাদ দিব, পিচ্ছে গেলে অপোনেন্ট প্রতিস্থাপন বিষয়টা চিন্তা করতে হবে। তারপর এটা দেখো, তারপরে বললো যে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু এবং মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। তো তুমি মূল বিন্দুগামী সরলরেখা ইকুয়েশন বলতেই বুঝো যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। মেন কথা, মূল বিন্দুগামী সরলরেখাগুলোতে ধ্রুবক থাকবে না, মানে কি এক্স ওয়াই ছাড়া কিছু থাকবে না। তো কি করতে হবে, এই ধ্রুবকগুলোকে কীভাবে ভ্যানিশ করা যায় সেই চিন্তা করতে হবে। আমি যদি প্রথমটাকে 5 দ্বারা গুণ করি, তাহলে 25x মাইনাস 10y প্লাস 20 ইকস টু 0 হয়ে যাচ্ছে। আর এটা 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 16x মাইনাস 12y প্লাস 20 ইকস টু 0। এখন ধ্রুবকটাকে কেমনে ভ্যানিশ করব? বিয়োগ করে দিলে। তো 25 থেকে 16 বাদ দিলে 9x থাকে, তারপরে -10 থেকে যদি -12 বাদ দেই, তাহলে কিন্তু এরকম হয়ে যায় -10 মাইনাস -12, তাহলে আলটিমেটলি পজিটিভ 12 অর্থাৎ 2y হয়ে যায়, তাই না? তাহলে প্লাস 2y এ বাদ দিলে তো তো ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি 0 চলে আসে। ম্যাথ শেষ। ওকে, এখন সি এর মান কত হলে এই দুটো রেখা পরস্পর লম্ব হবে? আমরা কিন্তু ম্যাথটা আগেই করলাম, আর একটু রিমাইন্ডার দিয়ে দিই। এটা ঢাল বের করব, এটা ঢাল বের করব, তারপর ঢাল দুটো গুণফল কি ধরবো আমরা? -1। দেখো শিখাই দিই, এমনটা আসলে কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাহলে আলটিমেটলি কিন্তু 5 আসে, তাহলে মান পেয়ে গেলাম 5। এটা ঢালটা চিন্তা করো, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এটা মানে কি? -1/5c। তাহলে আলটিমেটলি গুণ দিলে কিন্তু -1/5c চলে আসে, -1, মাইনাসগুলো ভ্যানিশ, 5 5ও ভ্যানিশ হয়ে যায়, তাহলে আলটিমেটলি সি এর মান হয়ে যাবে +1। এই রেখার উপর লম্ব সরলরেখা নির্ণয় করো যা এত বিন্দুগামী। তো এটা দুইটা ক্রাইটেরিয়া, এটা তো লম্ব সরলরেখা বলছে, যদি সমান্তরাল বলতো তখন আমি কি করতাম? আচ্ছা, যদি সমান্তরাল বলতো, প্রথম এই রেখাটা এইভাবে চিন্তা করতে হবে, x প্লাস 4a পর্যন্ত এটার মধ্যে থাকবে, জাস্ট পজিটিভ 8 এর জায়গায় প্লাস কে দিব, ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি সমান্তরাল রেখার ইকুয়েশন। আর যদি লম্ব বলে, তখন নিয়মটা কি? তখন নিয়ম হচ্ছে x এবং y এর এই সাংখ্যিক মানগুলো আছে, মানে কি সহগগুলো আছে, সেগুলোকে এক্সচেঞ্জ করতে হবে। মানে y এর সহগটা যে 4 দেওয়া আছে, মাইনাসটা বাদ দিয়ে কিন্তু এটা x এর জায়গায় চলে যাবে, এবং এই x এর সহগটা y এর জায়গায় চলে আসবে, মানে কি শুধুমাত্র y, এবং এই দুইটা মাঝখানে যে সাইন আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে প্লাস কে ইকুয়ালস টু 0 বলবো। এই পর্যন্ত আশা করি বুঝছো। লম্ব হইলে এটা, আর সমান্তরাল হলে হুবহু সেম, এক্স ওয়াই গুলো জাস্ট কেটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এটা তো চাইছে, এটা সমান্তরাল তো চায় নাই। এখন বললো এই লম্ব রেখার ইকুয়েশনটা আবার এত বিন্দুগামী, কিন্তু একটা সরলরেখা একটা বিন্দুগামী, তাহলে অবশ্যই এটা দ্বারা এটা সিদ্ধ হবে। তাহলে বয় দাও, সিদ্ধ করা মানে কি? এক্স এর জায়গায় হচ্ছে ভুজ আর ওয়াই এর জায়গায় কোটি, তাহলে 4 প্লাস 2 প্লাস কে ইকুয়ালস টু 0, অর্থাৎ কে এর মান কিন্তু -6। এখানে ইনপুট দাও, তাহলে 4x প্লাস ওয়াই -6 ইকুয়ালস টু কি? 0। এটা ভালো করে পারতে হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে এবার এগ্রি গুছিয়ে ম্যাটটা দিয়েছিল, আমরা হচ্ছে অপশন টেস্ট করে এটা করার ট্রাই করব। আচ্ছা, এত এত ছেদবিন্দুগামী এবং এত রেখার লম্ব রেখার সমীকরণ কত? তো লম্ব রেখা বলতে কি বুঝি আমরা? আগেই তো ম্যাটটা করলাম যে সহগুলোকে এক্সচেঞ্জ করব, মাঝখানে সাইনটা চেঞ্জ করব, তাহলে এক্সের সহগ 1 ছিল, এটা এই পাশে চলে যাও, এটা হয়ে যাবে প্লাস কে ইকুয়ালস টু 0। এই চারটা অপশনের মধ্যে শুধুমাত্র একটা অপশনেই দেখো যে 3x প্লাস ওয়াই ফরম্যাটটা আছে, তাহলে এইটাই উত্তর। তাহলে আমার বাকি কিন্তু হিসাব করতে হইতেছে না,
তুমি যদি অপশন টেস্টে ধরতে পারো, ইজিলি তুমি ম্যাথ পারবা। দেখো, এই রেখাটা এত ঢাল বিশিষ্ট রেখার উপর যদি লম্ব হয়ে যায়, পি এর মানটা কত? তার মানে কি, এই রেখাটা হচ্ছে কি এত ঢাল বিশিষ্ট ধরো একটা রেখার উপর লম্ব, আমি একে বোঝাই। একটা রেখা ছিল এটা, আর একটা রেখা দিলাম হচ্ছে এটা। তো এই রেখার ঢাল হচ্ছে 5/3, আর এই রেখাটা হচ্ছে এই ঢাল বিশিষ্ট যে রেখাটা ছিল তার উপর লম্ব। তাহলে এইটার ঢালটা কত হবে? কি বলছিলাম, লম্ব রেখার ঢালটা বের করা কি হবে বলতো? এখানে যে ঢালটা দেওয়া থাকবে তার উল্টা এবং চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে, কারণ কি দুটো গুণফল, ঢালে গুণফল -1 হইতে হবে। তাহলে এইটার ঢালটা কত পেলাম? এইটা। বাট আমি যদি ইকুয়েশন থেকে ঢালটা বের করি, তখন কি পাচ্ছি? শর্টকাট দিয়ে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, অর্থাৎ 3/p। তো টেকনিক্যালি যদি আমরা সমীকরণটা বিল্ড আপ করি, এটা মানে তো এটা ছিল। ওকে, লিখলাম। তাহলে আলটিমেটলি যদি হিসাব করো, দেখো -3p কি আসে? 15, অর্থাৎ p এর মান আসে 15/-3, অর্থাৎ কত? -5। তাহলে p এর মান পেলাম -5। মনে থাকবে বিষয়টা কি করলাম? একটু ডিপ প্রশ্ন, বাট সহজ। ক্ষেত্রফল, ক্ষেত্রফল থেকে হচ্ছে আমাদের নতুন একটা ধারা তৈরি হবে, এখান থেকে অনেক কিছু শেখার বাকি আছে, প্র্যাকটিস করার বাকি আছে। তিনটা বিন্দু দেওয়া থাকবে, তিনটা বিন্দু দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফলটা কেমনে বের করি? এটার নিয়ম হচ্ছে কি শূন্যকরণ পদ্ধতি। মানে কি, তিনটা বিন্দুর মধ্যে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা বিন্দুকে তুমি 0 0 বানাবা, এবং একটাকে যে 0 0 বানাইছো যে ফরম্যাটে, বাকি সবগুলোকেও সেমটাই করতে হবে। ধরো আমি বললাম এই 1,0টাকে আমি 0 0 বানাই ফেলবো। তাহলে কি করছি? ভুজ থেকে হচ্ছে এক বাদ দিছি, কোটির সাথে কিছু করি নাই। এই কাজটা এই দুইটার সাথে রিপিট করতে হবে। ভুজ থেকে এক বাদ দাও, তাহলে এক থাকে। আর কোটিটা আমি কিছু করি নাই। এখানেও ভুজ থেকে এক বাদ দাও, কোটি থেকে আমি কিছুই করি নাই। এটার আলোকে, মানে যেটাকে 0 0 বানাবা, ওইটার মতো করে বাকি দুইটাও যাবে। তারপরে যে দুইটা তোমার কাজ করা হয়েছে পরবর্তীতে, এখান থেকে হচ্ছে হিসাব। ক্ষেত্রফল বের করি আমরা এখন। হাফ দিব, এটা সূত্র। হাফ দেওয়ার পরে দূরে দূরে যে দুইটা আছে তাদের গুণফল, মানে কি 5। তারপর সূত্রে একটা মাইনাস সাইন দেব। তারপর কাছে কাছে যারা আছে তাদের গুণফল। তাহলে আলটিমেটলি হাফ ইন্টু 2 মানে কি 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 হচ্ছে কি আমাদের উত্তর। তারপরে দেখো, একশক অক্ষ এবং এত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? চিন্তা করো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, এক্স ইকুয়ালস টু পি জানি কিরকম দেখতে? আমরা এটা বলতে শিখছিলাম যে এক্স অক্ষরে কেটে চলে যাবে কি পরিমাণ? যেটা দেওয়া থাকবে পি পরিমাণ, তাই না? আর ওয়াই ইকুয়ালস টু কিউ মানে কি? এটা, মানে ওয়াই অক্ষরে কিউ পরিমাণ কেটে চলে যাবে। তাহলে এটাও তো কিউ, এটাও তো পি। তাহলে এটা কি? এটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? পি কিউ আকারে থাকে। এখন দেখো এটা, ওকে, এটা কিভাবে করা যায়? দেখো, এটাও কিন্তু সেম ফরম্যাট, চিত্রগুলো আঁকি। ধরো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, আর এটা হচ্ছে কি এক্স ইকুয়ালস টু 4, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 6। এই চারটা মিলে কমন আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? এটা। খেয়াল করে দেখো, এটা। কেন? তুমি যদি বলতে পারো যে এই সবটা আমি কেন নেইনি, বা এটা কেন হয়নি, কারণ তুমি যদি এটাও ইনক্লুড করো, তাহলে কিন্তু এই রেখাটা আসতেছে। এই রেখা মানে কিন্তু ওয়াই ইকুয়ালস টু 0 ছিল। এটা কি দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু 0? না। তো কমন পার্ট শুধুমাত্র এটা, চারটা মিলে। তাহলে এটা ক্ষেত্রফল চাইছে। তুমি চিন্তা করো এটা আসলে কতটুকু ধরবো? ওয়াই ইকুয়ালস টু 6 মানে কি? 6 পরিমাণ কাটছে। আর ওয়াই ইকুয়ালস টু 4 মানে কি? 4 পরিমাণ কাটছে। তাহলে এইটার গ্যাপটা কত? 2। তাহলে এটাও 2। সেম ফরম্যাটে এটা কতটুকু? 4। আর এটা কতটুকু? 2। তাহলে গ্যাপ কতটুকু? 2। তাহলে এটাও 2, এটাও 2। তাহলে এটা কি একটা বর্গক্ষেত্র? আর বর্গক্ষেত্রের সূত্র কি ছিল? a স্কয়ার। তাহলে উত্তর হচ্ছে 4। এখন দেখো এই ম্যাথটা, এটা কিন্তু রাশি ভার্সিটিতে আসে মাঝে মাঝেই। ধরো x ইকুয়ালস টু সামথিং, বা y ইকুয়ালস টু সামথিং, এবং y ইকুয়ালস টু মডুলাস x। মানে কি এই দুইটা বলতে পারে, অথবা এই দুইটা বলতে পারে। এই দুইটা দ্বারা যদি আবদ্ধ ক্ষেত্রফল চিন্তা করো, তখন শর্টকাট হচ্ছে এইটা যেটা দেওয়া থাকবে, যে ভ্যালু দেওয়া থাক, উত্তর হচ্ছে যার তার স্কোয়ারের মান, অর্থাৎ 2 স্কোয়ার, অর্থাৎ 4 হয়ে যাবে। যদি এখানে 3 থাকতো আমরা বলতাম 3 স্কোয়ার, এরকম হতে পারে। তো y ইকুয়ালস টু 4 এবং y ইকুয়ালস টু মাইনাস মডুলাস x, সেম ফরম্যাট। ক্ষেত্রফল কত? 4 স্কোয়ার। যদি বলতো x ইকুয়ালস টু 3 এবং y ইকুয়ালস টু মডুলাস x, তখন ক্ষেত্রফল কত? 3 স্কোয়ার, অর্থাৎ 9 হইতো। দেখো, এই তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তখন কে এর মান কত? সমরেখ মানে কি? একটা রেখার উপর তিনটা বিন্দু অবস্থান করে, এটা বোঝায় সমরেখ। আর সবিন্দু কই ছিল তফাৎটা? ওই যে নির্ণায়কের মান 0, ওইটা। এই তো প্যাচ লাগানো যাবে না। তো তিনটা বিন্দু যদি একটা সরলরেখার উপর অবস্থান করে, তার কি ত্রিভুজ উৎপন্ন হবে? ত্রিভুজ তৈরি করা যাবে না।
ত্রিভুজের ক্ষেত্রফল 0 তো বলাই যায়। তো আমরা এটাই ট্রাই করব যে শূন্যকোণ পদ্ধতি একটু আলোচনা করছিলাম একটু আগে, শর্টকাট ওইভাবে আমরা বের করার ট্রাই করব। এই তিনটার মধ্যে যে কোনো একটা মান কি ধরতে হবে, 0 0, তাহলে আমি এটা 0 0। এখানে যে কাজটা করছি বাকি দুইটা তো সেম কাজ করতে হবে। ভুজে কিন্তু কোনো পরিবর্তন আনি নাই, তাহলে 2 মাইনাস কে থাকবে। আর কোটি থেকে আমরা 5 বাদ দিছি, 5 বাদ দাও -2 হয়ে যাবে। এটাও কে থাকবে আর -3 হয়ে যাবে। তো 0 0 বাদ দিয়ে তোমার বাকি দুইটা বিন্দু ছিল, এটা এবং এটা। তো এখানে হচ্ছে কি ক্ষেত্রফলটা আসবে। ক্ষেত্রফলটা কি হবে, হাফ দিব সূত্র, তারপর কি ছিল দূরে দূরে গুণ অর্থাৎ -2 কে, আর মাইনাস কাছাকাছি গুণ অর্থাৎ -3 ইন্টু 2 মাইনাস কে। তাহলে হিসাব করলে কি আসে, হাফ আসবে এখানে, দেন -2 কে, আর মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে অর্থাৎ 6 আর -3 কে। তো আলটিমেটলি এটা মান পাচ্ছি হাফ নিয়া 6 - 5 কে। আচ্ছা, সমরেখা হলে তুমি নিজে বললা ক্ষেত্রফল হচ্ছে 0, তাহলে 0 ধরবো না। 0 ধরলে খেয়াল করে দেখো কে এর মান চলে আসবে 6/5। তাহলে এই ম্যাথটা করো যে এত এত বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত হলে নিচের কোনটা আসলে সত্য। তিনটা বিন্দু যদি একই সরলরেখায় থাকে এটা কি সমরেখ না? এটা তো আমরা পড়লাম, ঘুরাই দিতে পারে ম্যাথটা, কথাটা আর কি, বাট বুঝতে হবে যে এটা সমরেখ কি সমরেখ না। আচ্ছা, সমরেখ মানে কি, যে কোনো একটাকে 0 0 বানাবো, ধরলাম এটাকে আমি 0 0 বানাচ্ছি, তুমি চাইলে এটাও করতে পারো। বাট এখানে যে কাজটা করছি এখানে সেম কাজ করতে হবে, দুই দুই কমাই ফেলছি, এটাও তো করতে হবে, অর্থাৎ x - 2 y - 2 হয়ে যাবে। তারপর সূত্রটা অ্যাপ্লাই করো, দেন দূরে দূরে গুণ অর্থাৎ x - 2 মাইনাস y - 2 হয়ে যাবে ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি কি থাকে, x - 2 মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটাটা ভ্যানিশ, তাহলে x মাইনাস y ইকুয়ালস টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই ম্যাথটাও কিন্তু হুবহু সেম। তো এই তিনটাও সেম, যে কোনো একটাকে 0 0 বানাইতে হবে। ধরো এটাকে বানাবো আমি, তাহলে 0 0 লিখলাম। তার মানে কি, ভুজ থেকে হচ্ছে 1 বাদ দিচ্ছি, আর কোটি থেকে হচ্ছে x বাদ দিচ্ছি, এরকম। এখানেও সেম, যদি 1 বাদ দিই 0 চলে আসবে, আর কোটি থেকে যদি আমরা x বাদ দিই -2x হয়ে যাবে। দেন হাফ দিব, দেখো দূরে দূরে গুণ করলে কিন্তু 0 হয়ে যায়, 0 ইন্টু এটা, আর কাছাকাছি হচ্ছে এই দুইটা, অর্থাৎ -2x ইন্টু x² - 1 ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। দেন ওই ক্ষেত্রে আমরা বলতে পারি হাফ নিয়া, ধরো যদি গুণটা ভাঙাই দিই, 2x³ প্লাস 2x ইকুয়ালস টু 0। তাহলে বলতে পারতেছি আমরা -2x যদি কমন নিই এখানে, কারণ এটা তো 0 হয়ে যাবে ভাগ দিলে, x² -1 ইকুয়ালস টু কি 0। তাহলে হয় x এর মান 0 অথবা x এর মান হচ্ছে +-1, অর্থাৎ ডি নাম্বারটা। সেই ফর্মেটে ম্যাথগুলো করা যায়। এখন এটা কিন্তু 24-25-এ কিন্তু এই ম্যাথটাই দিয়েছিল এগ্রি, রাজশাহী ইউনিভার্সিটিতে। এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো, এত এবং এত বিন্দুগামী সরলরেখার উপর হচ্ছে এই বিন্দুটা অবস্থান করতেছে। খেয়াল করে দেখো, ধরলাম এই বিন্দু হচ্ছে a, 0, এই বিন্দু হচ্ছে 0, b। এত এবং এত বিন্দুগামী রেখার উপর হচ্ছে 1, 1টা অবস্থান করতেছে। তাহলে এই পার্টকে তুমি বুঝো যে এটা সমরেখ, জি সমরেখ। বাট তুমি সমরেখ যেটা আমি নিয়ম শিখছি, একটাকে 0 0 বানাইতে ওইভাবে করা যায়, বাট তার একটা শর্টকাট আছে। শর্টকাট কি, শর্টকাট হচ্ছে এরকম, a, 0, 0, b এবং n, n। মানে কি, এখানে যে কোনো কিছু হতে পারে, ধরো 3, 3 হতে পারে। যদি এরকম থাকে তখন শর্টকাট হচ্ছে উত্তর হয়ে যাবে 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1/n আর কি। আচ্ছা, যদি এরকম হয়, ধরো হচ্ছে a, 0, 0, b এবং হচ্ছে 4, 4 দেওয়া আছে। সমরেখা হলে নিচে কোনটা সত্য, কি বলবো আমরা, 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1/4। ঠিক আছে, তো এই পর্যন্তই, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, তারপর হচ্ছে আমাদের কিছু ম্যাথ বাকি থাকবে, সেটা সেকেন্ড লেকচারে দেখানো হবে।